শুরুতেই ঝন্টু বড়াইক আপনার কাছে যেতে চাই। ঝন্টু বড়াইক, তিনটে আইন নিয়ে আজকে আমরা কথা বলছি, প্রত্যেককে নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছি, কিন্তু এই তিনটে আইন সত্যিই তো এত বছর নরেন্দ্র মোদীকে এই আইনগুলো বদল করবার জন্য এত বছর পরে এই তিনটে আইন বদল করার যে জায়গা, সেই পার্সপেক্টিভটা তৈরি করতে হলো, বদল করা যেত না? প্রথমে বলি, দেখো, ভারত যখন স্বাধীন হয় 47-এ, ভারতে একটা সোশ্যালিস্ট ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, যেটাকে নেহরুইয়ান অ্যাসপেক্টও নামে প্রচলিত করতেন কংগ্রেসিরা। কারণ তোমরা জানো, রজনী কোঠারি, বিখ্যাত ঐতিহাসিক রজনী কোঠারি পরিষ্কার তার নেহরুইয়ান পলিসি অফ ইন্ডিয়ান ইকোনমি, তাতে পরিষ্কার বলছেন যে নেহরু চাইতেন বিরোধীদের পরিসর না দেওয়া হোক, কারণ নেহরু চাইতেন ওয়ান পার্টি ডমিনেটেড মাল্টি পার্টি সিস্টেম। আমি ওই অ্যাসপেক্টে যাচ্ছি না, যে যেই সময় নেহরুর একটা অ্যাসপেক্ট ছিল যে আমরা নেশনহুডকে ইমপ্রোজ করব, ন্যাশনালিজমকে নয়, সেই নেশনহুড চরিত্র, অর্থাৎ আমরা সৌভাতৃত্বে বিশ্বজনীয়তা আনবো, যেটা সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড সোশ্যালিস্ট অ্যাসপেক্টের প্রথম শর্ত। সেখানে নেহরু কি করলেন পরবর্তীকালে, তিনি তার কথার অ্যাসপেক্টের বাইরে গিয়ে তিনটে জিনিসকে কার্যত অক্ষত রাখলেন অনেকগুলোর সাথে, যেটা ছিল কার্যত সবচেয়ে ইম্পর্টেন্ট। কি, ব্রিটিশদের সময় ব্রিটিশ কলোনিয়াল স্ট্রাকচারের সবচেয়ে কুখ্যাত যে কটা আইন ছিল, তার মধ্যে ছিল একটা জমি নীতি, 1897 সালের জমি নীতি। সেই জমি নীতির একদম ধারাগুলো মেনেই তো বাংলাতে অধিগ্রহণ হয়। আমি এবার আসছি, দ্বিতীয় পুলিশি আইন। আমরা জানি যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি সবচাইতে ইন্ডিয়ান পিনাল কোড, যেটা ছিল সবচেয়ে দমনমূলক আইন তারা করে সাম্রাজ্য বিস্তারটাকে বা সাম্রাজ্যবাদটাকে টিকিয়ে রাখার জন্য, এটা তৃতীয় হচ্ছে ব্রিটিশদের শিক্ষানীতি, যে শিক্ষানীতি মেকল সাহেব তৈরি করেছিল ক্লার্ক তৈরি করতে। মেকলের মিনিউস আমরা জানি, আমরা চুইয়ে পড়া শিক্ষানীতি। এই তিনটে নীতি আমি ছোটবেলা আমার বাবার কাছে শুনতাম যে ব্রিটিশ চলে গেছে, কিন্তু পরবর্তীকালে শাসনবর্গ, শাসক দল এই তিনটেকে অক্ষত রেখেছে ব্রিটিশ পলিসিতে। অর্থাৎ তাদের হিডেন পলিসিটা ছিল, যেহেতু স্বাধীনতার পরে ম্যাক্সিমাম টাইম এদেশের ক্ষমতায় ছিলেন কংগ্রেস, তারা কি ব্রিটিশদের সেই ধারাটা, অর্থাৎ ভারতীয়দের তিনটে নির্যাতিত আইনে কন্ট্রোল করে রাখতে পারে। আপনার ময়ূক, তুমি খেয়াল করো, সিঙ্গুরের জমি অধিগ্রহণ হচ্ছে, নন্দীগ্রামে জমি অধিগ্রহণ হচ্ছে, কোন আইনে? 1897 সালে সেই কুখ্যাত আইন, যে আইনে একের পর এক রাজন্য বর্গের জমি কেড়ে নেওয়া হতো, সূর্যাস্ত আইনে কেড়ে নেওয়া হতো। এই আইনগুলোকে যখন বর্তমান সরকার এত বছরের পুরনো অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রসারের সবচেয়ে দমনপূরণ আইনগুলো যখন পরিবর্তন করার স্টেপগুলো নিচ্ছে, তখন এই নেহরুর পরবর্তী প্রজন্মের আজকের বিরোধী আসনে বসে থাকা যারা মুখে বলতো নেশনহুড, ন্যাশনালিজম নয়, যেই নেহরু নিজে ছিলেন কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের, যদিও তিনি বলতেন আমি এলাহাবাদের ভূমিপুত্র, তিনি বেঁচে থাকতে 67-8 তার সাম্রাজ্যের শেষ দিকটায় তিনি কিন্তু নিজে দেখে গেছেন কত শত পণ্ডিত জমিচ্যুত হচ্ছে, বাড়িচ্যুত হচ্ছে, হত্যা হচ্ছে তাদের। আপনি একটা অ্যাসপেক্ট বললেন, আমি একেবারে লিপিকা ঘোষের কাছে এবং সৈকত গিরির কাছে যাব। লিপিকা ঘোষ কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। লিপিকা ঘোষ, আপনি আমাদের প্রতিবেদন দেখলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে কথাগুলো বলেছিল, যে 70 বছর আসলে ব্রিটিশ মুক্ত ভারত, বলিষ্ঠ ভারত তৈরি করতে 70 বছর লেগেছে। আপনারা কেন এই জিনিসগুলো চেঞ্জ করেননি? আসলে কি ব্রিটিশরা চলে গেছিল এবং যে কথা ফিসফাসে শোনা যায়, ব্রিটিশদের চামচাদের রেখে গেছিল ভারতবর্ষে? কারা চামচার কথা বলছে? এই দলটা তৈরি হয়েছে কবে? আজকে বিজেপি তৈরি হয়েছে কবে? বিজেপি চামচার কথা বলছে? বিজেপির কি ভূমিকা আছে? না, বিজেপি কিন্তু চামচা শব্দটাও বলছে না। বিজেপি বলছে ব্রিটিশদের দালালি এবং ব্রিটিশদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন, মানে আরো কড়া শব্দ ব্যবহার করছে। লিপিকাদি, কি ভূমিকা আছে বিজেপির? কি ভূমিকা আছে দেশের স্বাধীনতা আন্দোলনে? কি ভূমিকা আছে যে চামচার কথা বলছে এইভাবে? আগে কিছু করে নিক দেশের জন্য। আপনারা তো নিজেদের পূর্বসূরিকে মানেন না, আপনারা নিজেদের পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ীজিকে মানেন না। আপনারা মনে করেন মোদিজি মানে ভারত বিজেপির যা কিছু শুরু থেকে শেষ সব মোদিজি। আপনারা মানুন আগে সেগুলো, তারপরে কংগ্রেসের সমালোচনা করবেন। কংগ্রেস 70 বছর চালিয়েছে বলে আজকে আপনারা ভারতবর্ষ আজকে ক্ষমতায় এসেছেন আপনারা। বেশ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি লিপিকা ঘোষ আপনাকে একটু বিরত করছি। আমি যেহেতু কংগ্রেসের তরফ থেকে আপনি বললেন, আমি বিজেপির তরফ থেকে বিমল শঙ্কর নন্দর কাছে যেতে চাই। লিপিকা ঘোষ যা বললেন সত্যিই তো, কংগ্রেস 70 বছর ধরে চালিয়েছে বলে আজ আপনারা এত কথা বলতে পারছেন। কি বলবেন? আমি কতগুলো কথা বলি, ওটা হচ্ছে একটু আগে এই প্রশ্নের উত্তর নয়, তার আগে অদিত চৌধুরী একটা কথা বলেছিলেন, একটু আগে আপনারা দেখালেন
যে স্বাধীনতা আন্দোলনে বিজেপির কি ভূমিকা, একটু আগে এটাও বললেন। আমি যদি জিজ্ঞেস করি স্বাধীনতা আন্দোলনে অধীর চৌধুরীর ভূমিকা কী ছিল, উনি উত্তর দিন। পারবেন? পারবেন না, কারণ উনি তখন জন্মাননি। তো ভারতীয় জনতা পার্টি যদি সেই সময় তৈরি না হয়ে থাকে, আমাদের পূর্বসূরি জনসংঘ যদি তৈরি না হয়ে থাকে, আমরা কি ঘড়ির কাঁটাকে পিছিয়ে পিছিয়ে 47-এর আগে নিয়ে চলে যাব? সুতরাং এই ধরনের প্রশ্ন করাটাই হাস্যকর। তার কারণ ভারতীয় জনতা পার্টি তো দূরের কথা, তখন কিন্তু জনসংঘ দলটাও তৈরি হয়নি। এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা দল 1951 সালের শেষের দিকে তৈরি হয়েছিল। তাই এই প্রশ্ন করাটাই একটা হাস্যকর প্রশ্ন যে স্বাধীনতা আন্দোলনে বিজেপির কি ভূমিকা ছিল। এক, দ্বিতীয় কথা, এই কংগ্রেসের একটা অদ্ভুত কথা, স্বাধীনতা আন্দোলনে ওরা অনেক ভূমিকা পালন করেছিল। আচ্ছা, কংগ্রেস ওয়াজ ইট এ পলিটিক্যাল পার্টি? আমার এখানে প্রশ্ন কংগ্রেসের লোকেদের, যদি কংগ্রেস রাজনৈতিক দল হতো আমি নিশ্চয়ই সমস্ত কৃতিত্ব কংগ্রেসকে দিতাম, কিন্তু আমরা একটা ক্লাস 3-4-এর বাচ্চাকেও যখন ক্লাস নিয়ে পড়াই তখন বলি যে কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে বিভিন্ন গোষ্ঠী বাম ডান সকলে সেখানে তার ভূমিকা পালন করতো। সেখানে সোশ্যালিস্টরা ছিল, নন সোশ্যালিস্টরা ছিল, প্রত্যেকে ছিল। তো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে বলেছিলেন যে কংগ্রেসকে আর পার্টি করো না, কংগ্রেসকে দল তৈরি করো না, এটাকে তুলে দেওয়া ভালো, অন্য দল তৈরি করো, সেটা কংগ্রেসের সেই সময়কার লিডাররা মানেননি। ফলে একটা প্ল্যাটফর্মকে একটা সংগঠন ভেবে সমস্ত কৃতিত্ব গায়েব করা, এটা একটা অদ্ভুত চরিত্র, মানে কি বলবো, এটা খুব একটা মানে কাজ নয়। কিন্তু এই যে 3টে আইন আমি একদম যদি ফোকাস করি, তাহলে এগুলো কেন চেঞ্জ করেন? এই যে শিক্ষানীতি এবং হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বারবার বলা হয়। আরেকটা ময়ূক আমি অ্যাড করি যাতে বলতে সুবিধা হবে। নেহেরু 1961 সালে 27শে নভেম্বর স্টেট গভর্নমেন্টগুলোকে চিঠি করে বলছেন একদম পরিষ্কারভাবে যে আই ডিড নট লাইক রিজার্ভেশন ইন এনি ফর্ম, স্পেশালি রিজার্ভেশন ইন জবস। অর্থাৎ সংরক্ষণ, পিছড়ে বর্গের সংরক্ষণটা ডিরেক্ট ডিনাই করছেন, অপোজ করছেন রাজ্যের দেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয়, মন্ডল কমিশন, ওবিসি কোটা কংগ্রেস কার্যত তাদের রুলিং স্ট্যাটাসে কোনোদিনও মন্ডল কমিশনের স্ট্যাটাস দেয়নি। ইভেন যে বিধানসভা লোকসভায় এই যে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর জিতে গেছিল কোনো কংগ্রেসদের বিরুদ্ধে, কংগ্রেসীরা তাকে বারবার বাধা দেওয়ার পরে যোগেন মণ্ডল, পশ্চিমবঙ্গ কনস্টিটিউশন থেকে যোগেন মণ্ডলের একটি ভোটে জিতে আমাদের ভাগ্য বিধাতা হয়েছেন উনি। কংগ্রেসের একাধিক লিডার তাকে জিততে দেয়নি।